ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। সংবর্ধনায় বক্তব্য রাখবেন একাই। প্রস্তুত মঞ্চ, অভ্যর্থনায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম। সংবর্ধনা থেকে মাকে দেখতে এভার কেয়ারে যাবেন তারেক রহমান। বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন শুক্রবার। বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব রেদওয়ান। মনোনয়ন পেলেন মান্না, সাইফুল হক, সাকি, নূর। জাতীয় ঐক্য ছাড়া এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি সজাগ জনগণ, বললেন ডক্টর দেবপ্রিয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দীর্ঘ 17 বছর পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় আজ সন্ধ্যা 6টায়। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান একাই বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এর মধ্যে 300 ফিট সংবর্ধনা মঞ্চ এলাকায় সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিএনপি নেতাদের আশা, গোটা রাজধানী কাল জনসমুদ্রে পরিণত হবে। অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে সারা দেশে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন 300 ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন। তাদের প্রত্যাশা, অর্ধকোটি মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের সমাবেশ ঘিরে। দর্শক, এই মুহূর্তে রাজধানী 300 ফিটে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, মঞ্চ তৈরির কাজের অগ্রগতি ও নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। মঞ্চের যে প্রস্তুতি সেটি কিন্তু প্রায় শেষ। তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের যে উপস্থিতি আজকে আমরা সকাল থেকে দেখছি, সেটি দেখে হয়তো মনে হবে যে আজকেই হয়তো সমাবেশ, অর্থাৎ নতুন নেতাকর্মী কিন্তু আসছেন এবং সবার মধ্যেই এক ধরনের মিছিল করছেন। আমরা যদি আমাদের কিছু দেখাতে চাই, অনেকের সাথে আমরা কথা বলছি। নেতাকর্মী কিন্তু আসলে 2 দিন আগেই ঢাকা চলে এসেছেন, এমন অনেকে রয়েছে। কিছুক্ষণ আগে মির্জা আব্বাস এসেছিলেন, কথা বলেছি, জানতে চেয়েছি তারেক রহমানকে কি এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হবে কিনা। তিনি যেটি বলেছেন, এই বিষয়ে সরকারের এটি দায়িত্ব, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া তিনি বলেছেন যে নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বিএনপিকে সহায়তা করছে। এবং আমরা আরো জানতে পেরেছি তারেক রহমান, মির্জা আব্বাস যেটি জানিয়েছেন, তারেক রহমান বিমানবন্দরে অবতরণের পর সরাসরি এখানে আসবেন। তিনি এবার কেয়ারে যাবেন। হয়তো পরবর্তীতে এই যে শিডিউল সেটি আসলে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখানে যে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি দেখে মনে হতো শুরু জেলা থেকে এসেছেন, অনেক অনেক দূরে রাঙামাটি থেকেও এসেছিলেন এবং অনেক আমরা কথা বলেছি। তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে তারেক রহমান আসছে আগামীকাল, তারা এত আগেই কেন চলে এসেছিলেন। তারা যেটি বলছেন যে দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘ 17 বছর তারা অপেক্ষা করেছেন তাদের প্রিয় নেতা কখন দেশে আসবেন। এবং এই মুহূর্তে যখন দেশ ফেসিবাদের শাসন থেকে গণতন্ত্রের ঘটছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই মুহূর্তে তারেক রহমান আসছেন, সেটি তারা বলছেন যে তাদের নেতাকর্মীদেরকে আরো চাঙ্গা করবে এবং দেশের রাজনৈতিক ইতিহাস সেটা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে তারা বলছেন। ধন্যবাদ আপনাকে। সংবর্ধনার প্রস্তুতি চলছে, প্রয়োজনে যোগাযোগ করব। তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। একই সাথে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে 300 ফিটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবেন তারেক রহমান। সংবর্ধনায় শুধু তারেক রহমান বক্তব্য দেবেন। জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর এক পাশে 300 ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। পরে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন তিনি। শুক্রবার বাদ জুমা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধে যাবেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আহতদের খোঁজ নেবেন তিনি। শনিবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয়। একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে
অনিবার্য, অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান 2 নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 9:30 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতির করার কথা রয়েছে। এই উপলক্ষে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের যাত্রা বিরতিকালে বিমানবন্দর এলাকায় কোনো ধরনের জনসমাগম করতে দেয়া হচ্ছে না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার স্বার্থে তিনি সিলেট থেকে বিমানে নামবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা বেড়েছে। এরই মধ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিক। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দেশে আসছেন। তার দেশে আসাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যাতে দলীয় নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় ভিড় করতে না পারেন সেজন্য দল থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। আমি কথা বলেছিলাম সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের সাথে। তিনি জানিয়েছেন দলীয় কোনো নেতাকর্মী যাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করেন সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর জনাব সাইফুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত গুলশানের বাসা ও চেয়ারপারসনের কার্যালয়। এছাড়াও 90 নম্বর সড়কে নতুন করে করা হয়েছে নির্বাচন পরিচালনা অফিস। বাসা এবং অফিস ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। বিএনপি বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন নন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। বেগম খালেদা জিয়ার ভাড়াবাড়ি ফিরোজার পাশে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা। নতুন করে সংস্কারের পাশাপাশি ভেতর এবং বাইরের দেয়ালেও পড়েছে রং তুলির আঁচড়। সাদা রঙের বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে 4টি নতুন পুলিশ বক্স। 25 ডিসেম্বর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পর এখানেই বসবাস করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের এই বাড়িটি হতে চলেছে বর্তমান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ তারেক রহমানের ঠিকানা। ইতিহাসের সাক্ষী হতে চলা এই বাড়িটি হয়ে উঠতে পারে ইতিহাসের অংশও। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু কয়েকদিনের অপেক্ষা। গুলশানের বিএনপির চেয়ারপারসনের অফিসেই বসবেন তারেক রহমান। এখানেও লেগেছে সংস্কারের ছোঁয়া। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানালেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি আছে বিএনপির। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নিরাপত্তা দায়িত্ব প্রধানত সরকারের, এবং সরকার ছাড়াও আমাদের নিজস্ব বিশাল কর্মী বাহিনী আছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, কর্মী বান্ধব দল। আমাদের নিজস্ব সিকিউরিটি টিমও থাকবে এবং সরকার নিশ্চয়ই দায়িত্ব নিয়ে তার সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে। আমরা নিরাপত্তা নিয়ে মোটেই শঙ্কিত নয়। ব্যাপক জনপ্রিয়তা যেসব নেতা থাকে তারা এইসব চিন্তা ভাবনা করে না। বিএনপির মতো একটা বড় দলের চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার মতো কিছু নেই। পাশেই গুলশানের 90 নম্বর সড়কের 10/C ঠিকানার এই বাসাটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির অফিস হিসেবে।
এখান থেকে জাতীয় নির্বাচনে বিএনপিকে পরিচালনা করবেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আর 7টি আসনে ছাড় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে এলডিপি ছেড়ে দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। দলটির পক্ষ থেকে আজ এই তথ্য জানানো হয়। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে। আসনগুলো হচ্ছে ঢাকা 12 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া 2 নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3 গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ 4 গণ অধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার এবং যশোর 5 আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মাঝে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে তলব করে ঢাকা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও পাল্টা তলব করা হয়। এমন বাস্তবতা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। কায়েস, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি কোনো ধরনের তৎপরতা আছে? ধন্যবাদ জেবা। আমরা আসলে গত কয়েকদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীরা প্রতিদিনই সারাদিনই বলা চলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা গণমাধ্যম কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কার্যক্রম আছে কিনা। সকাল থেকে আমরা এখন পর্যন্ত এখানে অবস্থান করছি। আমরা আশা করছি যে পররাষ্ট্র উপদেষ্টা অথবা পররাষ্ট্র সচিব কিংবা মুখপাত্র তাদের পক্ষ থেকে সর্বশেষ আপডেট বিষয়ে আমাদেরকে জানানো হবে এবং একটা বক্তব্য দেওয়া হবে, সেই আশাতে আমরা আছি। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা গত 54-55 বছরের ইতিহাসে এই প্রথম দেখলাম যে গতকাল যে ঘটনাটি ঘটেছে যে দুই দেশের হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলব করা হয়েছে। প্রথমে আমরা দেখলাম যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের যে উদ্বেগের জায়গাগুলো আছে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সেখানে যে বিষয়গুলো আক্রান্ত হয়েছে, সেখানে বিষয়গুলোর সামনে যে বিক্ষোভ করা হয়েছে, রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছিল। কিন্তু তার পরপরই আমরা দেখলাম যে বিকেলে বাংলাদেশের যে হাই কমিশনার ভারতে নিযুক্ত রয়েছেন, নয়াদিল্লিতে রয়েছেন রিয়াজ হামিদুল্লাহ, তাকে ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয় চায়ের দাওয়াত দিয়ে সেখানে তাকে তলব করা হয়েছে এবং সেখানে ভারতের উদ্বেগের জায়গাগুলো জানিয়ে দেওয়া হয়। আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ময়মনসিংহের যে দীপু চন্দ্র দাস, তাকে তিনি যে হত্যাকাণ্ডের শিকার হন, যে মব জাস্টিসের মাধ্যমে যে হত্যাকাণ্ডের শিকার হন, তারই কারণে কিন্তু প্রথমে ভারতেই আমরা দেখলাম যে বিক্ষোভটি শুরু হয় এবং গত 20 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ঘটনা। একদল উগ্রবাদী অর্থাৎ 20-25 জন উগ্রবাদী হিন্দু, তারা বাংলাদেশ হাইকমিশনের একেবারে প্রেমিসের মধ্যে গিয়ে বা বাংলাদেশ হাইকমিশনের একদম গেটে গিয়ে তারা সেখানে বিক্ষোভ করে এবং সেখানে তারা রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দেয়, নানা ধরনের স্লোগান দেয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ঘটনাগুলো পরবর্তী ঘটনার পরম্পরা আমরা দেখতে পাই এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট যেটি পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি একজন বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের নাগরিক হত্যাকাণ্ডের শিকার হলে অন্যান্যদের বেলায় যে আইনি ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রেও সেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই বিচার করা হবে এবং বাকি সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে আমাদের শিলিগুড়ি। ধন্যবাদ আপনাকে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানালেন সহকর্মী ইমরুল কায়েস। আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, এই সময় রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐক্যমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা জানান। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। ভোট পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যদি ভোটারদের কথা না রাখে তবে তাদের দেশে থাকা মুশকিল হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে এটা নির্বাচনের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে বলেও জানান তিনি। সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর জন্য বিদ্যমান আইনগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রার্থীরা আচরণবিধি মানছেন কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনের নজরদারি জরুরি বলে মনে করেন তারা। বাংলাদেশের আগামী কয় মাস বা কয় সপ্তাহ আর এটা একটা গুরুত্বপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই সময়কে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের একত্রিতভাবে, যৌথভাবে রাজনীতিবিদদের সাথে একত্রিতে সরকারের নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্তদের সাথে থেকে এবং সেনাবাহিনী সহ
আইন রক্ষাকারী বাহিনীর সাথে একসাথে আমাদের কাজ করার এটাই সময়। জাতীয় ঐক্যের এইটাই দেখানোর একটা সময়। এই জাতীয় ঐক্যের ব্যতিরেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। 2010 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরকারি সৌর প্রকল্প এবং আইপিপি সৌর প্রকল্প খাতের 6টি প্রকল্পে 2,926 কোটি 88 লাখ টাকার অনিয়ম হয়েছে। বুধবার সকালে রাজধানী ধানমন্ডিতে নিজ কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এ তথ্য প্রকাশ করে। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেত্রবিশেষে সরকারি প্রকল্প সরকারি জমিতে স্থাপিত হলেও প্রতি মেগাওয়াট ইউনিট স্থাপনে ব্যয় 14 কোটি 8 লাখ টাকা দেখানো হয়েছে, যা দেশের অন্যান্য সৌর প্রকল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল। টিআইবি গবেষণার আওতাভুক্ত বিদ্যুৎ খাতের 5টি প্রকল্পে শুধু ভূমি ক্রয় এবং ক্ষতিপূরণ প্রদানে মোট 249 কোটি 15 লাখ 49 হাজার টাকার দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের মাত্র 3.3% নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহার করা হয়েছে। জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্য জ্বালানি খাতে কর প্রণোদনা, শুল্ক ছাড়, ভ্যাট ছাড়, বিমায় প্রণোদনা যথেষ্ট কম বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষণা প্রতিবেদনে এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন তদারকি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করার সুপারিশ করা হয়েছে টিআইবির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্টে এবং 1987 সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। 2024 সালের 12 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেছেন। আগামী 28 ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি শপথ গ্রহণের কথা রয়েছে। 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ ও সংশয় আছে। দুপুরে নির্বাচন কমিশনে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ইসিতে বৈঠক শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শরীফ ওসমান হাদি হত্যায় আওয়ামী লীগের যোগসাজশ আছে, এটাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। তিনি বলেন, কারোর সাথে জোট নয়, এনসিপি নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেবে, আর আসন সমঝোতা হলেও শাপলাকলি প্রতীকেই নির্বাচন করবেন তারা। আরও জানান, 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেটাই চায় জাতীয় নাগরিক পার্টি। দলটির প্রত্যাশা, নির্বাচন কমিশনের ভুলের কারণে নির্বাচনের তারিখ যাতে পিছিয়ে না যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে ঘর পুড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। একই সাথে পড়েছে 6টি বসত ঘর। ফায়ার সার্ভিস জানায়, ভোরে রাঙ্গুনিয়ার পোমরা কাদেরিয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয় 6টি বসত ঘর। অন্যরা বের হতে পারলেও ঘরে আটকা পড়ে দগ্ধ হন রুমি আক্তার ও তার নাতনি শিশু জান্নাত আক্তার। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ অন্তত 8 জন। রাজধানী আঙ্কারার কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লিবিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:52 আঙ্কারা থেকে 74 কিলোমিটার দূরে হাইমানা জেলার কিসিক্কাহাফ গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগে যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন ফ্যালকন 50 বিজনেস জেটের পাইলট। আঙ্কারার এশেনবাগো বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে উড্ডয়নের 40 মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। আজ লিবিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে মর্মান্তিক এই দুর্ঘটনা হলো। ভাড়া করা বিমানটিতে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ। বিমানটিতে তার সাথে ছিলেন লিবিয়ার স্থলবাহিনীর চিফ অফ স্টাফ আল ফিতৌরি ঘারিবিল, সামরিক নির্মাণ কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই দিয়াব ও চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর মাহজুব। এছাড়া পাইলট সহ 3 জন ক্রু দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে নাশকতার আশঙ্কা নাকচ করে যান্ত্রিক ত্রুটির দিকে ইঙ্গিত করছে তুরস্কের চিফ প্রসিকিউটরের দপ্তর। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। সংবর্ধনায় বক্তব্য রাখবেন একাই। প্রস্তুত মঞ্চ, অভ্যর্থনায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম। সংবর্ধনা থেকে মাকে দেখতে এভার কেয়ারে যাবেন তারেক রহমান। বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন শুক্রবার। বিএনপিতে যোগ দিলেন এলজেপি মহাসচিব রেদওয়ান। মনোনয়ন পেলেন মান্না, সাইফুল হক, সাকি, নূর। জাতীয় ঐক্য ছাড়া এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি সজাগ জনগণ, বললেন ডক্টর দেবপ্রিয়। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।